গোল সেট মানে তোমাকে যে গোলটা সেট করবে তোমাকে তো আগে কারোর সাথে কনসাল্ট করতে হবে যে আমি এটা খেলতে চাই বা একদমই তাই। তো তাদেরকে খাবার দাবার বলতে মোটামুটি ওয়ার্কআউটের আগে একটু কার্বস জাতীয় কিছু খাওয়া উচিত। ওটস দিয়ে কলা খেতে পারে, হ্যাঁ বয়েল আলু খেতে পারে, সুইট পটেটো আছে সেটা খেতে পারে, ধরো স্ক্যাপুলা বা অ্যান্টিরিয়রে চোট আছে, তো তুমি আমাকে রিপোর্ট দেখালে আমি বুঝতে পারবো না 500 করে 1 কিলো করে চিকেন খেতে হবে আর 10টা 12টা করে ডিম। ওটাতে টাকা দিয়ে কিনতে হবে না তোমাকে, যদি ছাড়াতে পারো খেয়ে নাও। গেরিতে প্রচুর পরিমাণে প্রোটিন, একদম ন্যাচারাল প্রোটিন। নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একবার আমরা সঙ্গে পেয়ে গেছি সেই মিস্টার ইন্ডিয়া মিহিরদাকে। নমস্কার বন্ধুরা, বাজ ভাইব চ্যানেলে আজকে আরো একবার আমার সঙ্গে রয়েছে মিহিরদার আরো একটি এপিসোড আপনারা আগে দেখেছেন, কিন্তু এইবার আমরা মিহিরদার সম্বন্ধে কিছু জানতে জানতে এপিসোডটি এগোবো। আচ্ছা মিহিরদা, প্রথমে তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে আজকে যাব সেটা হচ্ছে যে আগের ইন্টারভিউতে তুমি আমাদেরকে গোল সেট নিয়ে একটা কথা বলেছো, তোমার আগে সবার আগে গোলটা সেট করা উচিত। তো ধরো আমার এই চেহারা নিয়ে আমি তোমাকে দুম করে বললাম, দাদা আমি মিস্টার ইন্ডিয়া হতে চাই, আমি বাড়ি থেকে গোল সেট করে এসেছি। তো এই গোল সেটটা করার ব্যাপারেও কি ট্রেনারদের একটা পরামর্শ নেওয়া উচিত? মানে কার কি গোল হবে, মানে আমি যদি দুম করে চাই আমি মিস্টার ইন্ডিয়া হবো, এটা তো হয় না, দুম করে বললেই তো হয়ে যায় না। তো এই গোল সেট করার ব্যাপারটা যদি তুমি একটু বলো যে কিভাবে এগোনো উচিত গোল সেট করার দিকে। ফার্স্ট অফ অল গাইডনেস সব জায়গাতেই দরকার হয়। তুমি যেই পড়াশোনায় করো, আর্টস পড়ো, কমার্স পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, তোমার গাইডনেস মাস্ট সব কিছুতেই। এবার লাস্টে গোল সেট মানে তোমাকে যে গোলটা সেট করবে তোমাকে তো আগে কারোর সাথে কনসাল্ট করতে হবে যে আমি এটা খেলতে চাই বা একদমই তাই। তো এবার সেই অনুযায়ী তোমার আগে বডি দেখতে হবে যে তোমার বডি স্ট্রাকচার কীরকম আছে, সেই অনুযায়ী তোমাকে ওয়ার্কআউট করাতে হবে বা করতে হবে তোমাকে নিজে। ডায়েটটা ভালো করে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে যা তোমার ইয়ে আছে, কোচ আছে, সেই তোমাকে বুঝতে পারবে যে হ্যাঁ এবারে স্টেজে নামতে পারবে। হ্যাঁ এবার ফার্স্টেই তো আর মিস্টার ইন্ডিয়া কেউ খেলতে যায় না। হ্যাঁ খেলতে যায়, ওটা বডি অ্যানাটমির উপরে ডিপেন্ড করছে। ধরো যার অ্যানাটমি খুব ভালো, নতুন ছেলে ওরকম ফার্স্ট মিস্টার ইন্ডিয়ার জন্য আগে সিলেকশন হয়, তারপরে আগে বেঙ্গল স্টেট এরকম সিলেকশন হয়, তারপরে মিস্টার ইন্ডিয়া যায়। মানে আমি যেটা বলতে চাইছি, মানে আমার মনে হয়, যেটা দর্শকদের জন্য বলে রাখি, যে স্বপ্ন আর গোল এই দুটো কিন্তু আলাদা জিনিস। আকাশ কুসুম স্বপ্ন আপনি দেখতেই পারেন, কিন্তু গোল সেট করা হবে কিন্তু আপনার অ্যানাটমির ওপর, যেটা দাদাও বললো, আপনার অ্যানাটমির ওপরে বিচার করে। যাই হোক, তোমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করি, তুমি যখন জিম শুরু করেছিলে তখন তোমার কি গোল ছিল, মানে তুমি কিভাবে গোল সেট করেছো, এইটা যদি আমাদের দর্শকের জন্য বলো। আমি মোটামুটি 13-14 বছর হয়ে গেল জিম করছি। তো প্রথম কী হতো, আগের মানে একদম ফার্স্ট বছর একদিন যাচ্ছি, দুদিন যাচ্ছি না, এক সপ্তাহ যাচ্ছি, এক সপ্তাহ, তখন তো তখন তো আর জিম ছিল না, আয়রন ক্লাবই ছিল। ইচ্ছে হতে যেতাম, তখন খেলাধুলাও করতাম, ফুটবল খেলতাম, সব কিছু করতাম। তারপরে বিভিন্ন যখন রাস্তা দিয়ে যেতাম দেখতাম বড় আস্তে আস্তে জিম তৈরি হচ্ছে, ফ্ল্যাট, আগে তো ফ্ল্যাট অত ছিল না। তো কলকাতার দিকে দেখতাম যে বড় ফ্ল্যাটের উপরে জিম, রুফটপে জিম, একদম টপ ফ্লোরে জিম। তারপরে এই খেলা WWE এসব দেখতাম। তারপরে তো বাবা তো রয়েছেই, বাবাকে দেখে এই জায়গায় আজকে আসা। তো ওই সব দেখতে জিমের লাইনে জিম করা স্টার্ট করি। আর অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত? অ্যাচিভমেন্ট বলতে ফার্স্ট আমি নর্মাল একটা আয়রন ক্লাবে ব্যায়াম করতাম। তো অ্যাচিভমেন্ট ফার্স্ট আমি স্টার্টিং করি লিফটিং দিয়ে, পাওয়ার লিফটিং। আমি কোনোদিনও লিফটিং করতাম না, ব্যায়ামই করতাম নর্মাল। তো জিমে লিফটার কিছু ছিল আমাদের, যারা লিফটিং করে, সব ছেলেরা, মেয়েরা, দিদিরা, দাদারা আসতো, ওরা লিফটিং করতো। ওরা বড় জায়গায় স্টেজ খেলেছে, ন্যাশনাল, এশিয়া এরকম জায়গায় খেলেছে। তো ওরা প্র্যাকটিস করতো। একদিন করতে হঠাৎ করে আমাকে বলছে যে আমি ওয়েট লাগতাম, আমাদের বডি বিল্ডিং ওয়ার্কআউট করছি, তো ওয়েট নেই। ওই নিয়ে কথা বলতে বলছে এটা কত ওয়েট আছে, মারতে পারবি? তো আমি ফার্স্ট ওই 175 লাগানো ছিল ডেড লিফট, তো ওটা দিয়ে আমি স্টার্টিং করি, গিয়ে মেরে দিয়েছি আমি। তখন আমাকে যে দাদা আছে সে বলছে, সোমনাথ দা বলে একজন ছিল, তো বলছে আমাকে যে তোর তো ভালোই মারলি, তুই লিফটিং কর। ওই যে স্টার্টিং করলাম আমি জার্নিংটা লিফটিং থেকে, ওই করতে বেঙ্গলে, স্টেটে, আজকে ন্যাশনাল আমি খেলে এসেছি।
আর তারপরে ওইখান থেকে লিফটিং করতে করতে আমার স্যার আছে রবীন্দ্রনাথ প্রামাণিক, ওনার সাথে পরিচিত হয়। ওই জায়গা থেকে আমি আস্তে 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 প্রোগ্রেস করে বেঙ্গল চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন, আজকে আমি মিস্টার ইন্ডিয়া বডি বিল্ডিংয়ে। দুটো গেম পুরো আলাদা আলাদা, হ্যাঁ, দুটোর ডাইট পুরো আলাদা। হ্যাঁ হ্যাঁ, বডি বিল্ডিংয়ের ডাইট আলাদা, পাওয়ার লিফটিংয়ের ডাইট পুরো আলাদা। হ্যাঁ, তো দুটোকে মেনটেন একসাথে হয় না, হয় তুমি এটা চুজ করো না এটা। তো লিফটিং থেকে আমি বলেছিলাম যে আমি দুটো গেম একসাথে খেলবো। তো যখন আমি ডায়েটে ঢুকলাম তখন দেখছি আর পাচ্ছি না, মানে কেন আমার তো লোডিংটা কম, জাস্ট প্রোটিন ইনটেক করতে হয় বডি ওয়েট অনুযায়ী। তো কার্ভ কোনো ইনটেকে নেই, এবার কার্ভ না দিলে বডিতে জোর থাকবে না, সেটাই। তো পুরোপুরি আমি তখন বডি বিল্ডিংয়ে ঢুকে যাই। আর মোটামুটি এই সিজনে এই আগের সিজনে আমি গেম খেলে উঠলাম, 20টা গেম খেলেছি। আচ্ছা, তার মধ্যে মোটামুটি আমি 18টাতে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, বেশিরভাগই ফার্স্ট সেকেন্ড খেলে আসলাম। আচ্ছা, তুমি তাহলে এই যে এত দূরে পৌঁছেছো মিস্টার ইন্ডিয়া তুমি এখন, তো তুমি যদি আমাদের দর্শকদের জন্য কিছু আর কি টিপস দাও যে কিভাবে এগোনো উচিত, বা তুমি নিজে কিভাবে এগিয়েছো এইটা যদি একটু বলো। আমি নিজে কিভাবে এগিয়েছি দর্শকরা মোটামুটি জানে, কেন আমি তো লাইভ করি, সবার সাথে সব কিছু কনসাল্ট করি। তো আমি তাদের জন্য বলতে চাই যে তোমরা আগে নিজের গোল সেট আপ করো, গোল সেট আপ করে তারপরে যে তোমার গাইডনেস আছে তার সাথে কনসাল্ট করো, তারপরে তুমি যেটা করতে চাও সেটা স্টার্টিং করো। মানে এই না যে জিমে চলে গেলাম, ওয়ার্কআউট করছি নিজের মতন, তো এটা কোনোদিনও সম্ভব না। সব জায়গাতে একটা গাইড লাগে। তুমি যে যাচ্ছ ওয়ার্কআউট করতে, তুমি নিশ্চয়ই পড়াশোনা করেছো, কিছু অবধিও তো করেছো, তো তুমি তো কারোর গাইডনেসেই পড়াশোনা করেছো, 5, 10 মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, তুমি তো নিজেই কারোর গাইডনেসেই এসছো। তো আমার মতে বলে যে ফার্স্টে আগে গোল সেট আপ করো, তারপরে তুমি জিমে যাও, ট্রেনারের সাথে কনসাল্ট করো, ওয়ার্কআউট করো। আচ্ছা, যারা খুব বোকা বোকা প্রশ্ন করি তোমাকে, তোমার জায়গায় পৌঁছানোর জন্য দিনে কত ঘন্টা জিম করা উচিত? দিনে মোটামুটি জিম করা উচিত, তোমার ওয়ার্কআউট যেরকম হবে, তোমার ওয়ার্কআউট প্যাটার্ন যেরকম থাকবে। ধরো আজকে তোমার প্যাটার্ন আছে, ধরো হেভি ওয়ার্কআউট কিছু আছে, তো তুমি হেভি বা লাইটের ব্যাপার না, মানে মোটামুটি ধরো ওয়ার্কআউট প্যাটার্নই যেরকম আছে তোমার, তো কিছু মাসলস আছে, তো কিছু আমরা অ্যাটাচ করে মাসলস করি, ধরো চেস্ট, ট্রাইসেপস, ব্যাক, বাইসেপস, এরকম শোল্ডারের সাথে কিছু লেগ করে, অনেকে শোল্ডার একটাই করে ওয়ার্কআউট। তোমার যদি একটা একটা করে ওয়ার্কআউট থাকে, তোমার মোটামুটি 1 ঘন্টা ম্যাক্সিমাম, 1 ঘন্টা পার ডে জিম করা উচিত। আচ্ছা, আলাদা মানে উইকের আলাদা আলাদা দিনে আলাদা আলাদা জিমের ফরম্যাট থাকে, যে আজকে এটা মারবো, কালকে ওটা মারবো, এরকম? এটা হয় কখন, এটা যারা ফার্স্ট একদম নিউ অ্যাডমিশন নেয় তাদের উচিত মোটামুটি ওয়ার্কআউটের যে প্যাটার্ন আছে, পুশ পুল লেগ করি আমরা, ওয়ার্কআউট করি। তো আমরা প্রথম 10 দিন কি 1 সপ্তাহ 12 দিন পুশ পুল লেগ করিয়ে ওয়ার্কআউট করি। তাহলে ও ওয়ার্কআউটটা পুরোপুরি বুঝে গেলো যে হ্যাঁ এরকমই ওয়ার্কআউট হয়। আমরাও বলি তাদেরকে যে এরকমই ওয়ার্কআউটগুলো হবে, মানে চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ, লেগ, বাইসেপ, ট্রাইসেপ, সব মিলিয়ে। তো তারা বুঝে যায় যে হ্যাঁ এটাই এরকমই ওয়ার্কআউট প্যাটার্ন। তারপরে ওয়ার্কআউট স্টার্ট করি, তাদেরকে দিয়ে একটা একটা করে বডি পার্ট করিয়ে করাই। তার সাথে একটু অ্যাপসের ওয়ার্কআউট থাকে, কার্ডিও থাকে। আচ্ছা, আর বলছি যে এই যে খাওয়া দাওয়ার বিষয়টা, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেক দিনের ডায়েট। এই খাওয়া দাওয়াটা কি কি করা উচিত একটা, মানে ছেলেদের কথাই বলছি আপাতত, যে বডি গেইন যারা করতে চায় আর কি। এটা পার্সোনালি আমিও জেনে নিচ্ছি, কারণ আমারও ইচ্ছে একটু। বডি গেইনিং মোটামুটি দিনে, এবার তোমার গোলটা দেখতে হবে, তুমি কখন, মানে গোল বলতে মানে তোমার আগে কী করছো, সকাল থেকে উঠে কখন উঠছো না উঠছো সেই হিসাবে আমরা ডায়েট দিই। তুমি এখন যদি 12টায় ঘুম থেকে ওঠো, 12টার সময় ঘুম থেকে উঠছো, রাত্রিরে শুচ্ছো তুমি ঠিক টাইমে, 10টা 11টায় শুয়ে পড়ছো, তোমার ধরো যদি জব করো বা পড়াশোনা করো, ধরো আমার আজকে ছুটি, আমি 12টায় ঘুম থেকে উঠবো, তো ওই 12টা অবধি আমার মোটামুটি 4 বার খাওয়া হয়ে যায়। তোমার 12টা মানে আমার 4 বার ততক্ষণে খাওয়া হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি অনেক ভোরে উঠি, হ্যাঁ, তো ওই টাইমে আমার 4 বার খাওয়া হয়ে যায় মোটামুটি 12টা অবধি। ওই যে বললাম তোমার একটা গোল আগে সেট আপ করতে হবে যে আমার ডায়েটে আমাকে 6 টাইম খাবার দিতে হবে দিনে 6 টাইম খাবার খাবো। যারা গেনিংয়ে আছে বা কাটিংয়ে থাকুক গোটা ব্যাপার না, মানে যারা ধরো একটা ওয়ার্কআউট করছে, দিনে মোটামুটি 6 টাইম দেওয়া উচিত খাবার। কেন 6 টাইম বললাম? দেখো আমরা মোটামুটি মর্নিংয়ে একটা হালকা খাবার রাখি, ব্রেকফাস্টের আগে একটা নর্মাল খাবার রাখি। আচ্ছা, ব্রেকফাস্টের আগেও একটা কিছু? ধরো ব্রেকফাস্টই ধরলাম। আচ্ছা ধরো ব্রেকফাস্টই, আমি আমারটা বলছি, ধরো ব্রেকফাস্ট ধরলাম, ঠিক আছে? তো নর্মাল মা বাবা যারা আছে আমাদের ঘরে, দাদা ভাই বোন সবাই মিলে একটা নর্মাল ফার্স্ট ব্রেকফাস্ট করি, তারপরে লাঞ্চে আসি, তারপরে একটা ইভিনিংয়ে স্ন্যাক্স রাখি, তারপরে আমরা ডাইরেক্ট ডিনারে চলে যাই। 4টে মিল দিচ্ছি আমরা। 4টে মিল হলো। এবার তুমি ওয়ার্কআউট করছো, ঠিক আছে, তাহলে তুমি তো আমাকে একটা প্রিয়ার পোস্ট দিতে হবে,
তাহলে কটা হলো মিল? 6টা। হ্যাঁ, তোমাকে একটা পোস্ট আর ফ্রি দিতে হবে। আচ্ছা, সেটা কি কি রাখা যেতে পারে খাবার? আমরা ওয়ার্কআউটের আগে যদি কোনো খাবার রাখি যেটা আমাদের এনার্জি দেবে, সেই খাবারটা রাখা উচিত। এবার সবাই যারা যারা মোটামুটি জিমে আসছে এখন সবাই নলেজেবল। কিছু কিছু ক্লায়েন্ট আছে আমাদের এরকম কোশ্চেন করে দেয়, আমরা একটু ভাবি, হ্যাঁ আমরা তো আর কলকাতার তো সব রাস্তা চিনি না, কম্পিউটারের সব কাজও জানি না। মানে যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করছে যদি বলে আমি কম্পিউটারে সব কিছু জানি, সেটা অসম্ভব ব্যাপার। যে কলকাতা রাস্তায় গাড়ি চালায় সে যদি বলে আমি পুরো কলকাতা চিনি, ভুল, কোনোদিনও সম্ভব না। তো সেরকম আমরাও মানুষ, দুনিয়ার রাজ্যের সাপ্লিমেন্ট আছে, মেডিসিন আছে, আর ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউটের নাম আছে, এত নাম তো মনে রাখা সম্ভব না, এই তো মাথা, কত কিছু মনে রাখবো। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারাও খুব নলেজেবল, কেন বড় বড় জিমে আসছে, তো ভাই সব নলেজই নিশ্চয়ই ভালোই নলেজ আছে। তো তারা হয়তো গাইডনেস নিচ্ছে স্যারের থেকে, পার্সোনাল অনেকে আছে পার্সোনালি ট্রেনিং নেয়, তারা গাইডনেস নিচ্ছে, সবই আছে, কিন্তু তাদেরও নলেজ ভালোই আছে মোটামুটি। তো খাওয়া দাওয়া বলতে এবার যারা যাদের তাদের কথা বলছে, একদম বিগিনার, তো তাদেরকে খাবার দাবার বলতে মোটামুটি ওয়ার্কআউটের আগে একটু কার্বস জাতীয় কিছু খাওয়া উচিত। ধরো অনেকে এবার হ্যাঁ ওয়ার্কআউট কখন যাচ্ছি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে খেয়ে নেওয়া উচিত। ওটস দিয়ে কলা খেতে পারে, হ্যাঁ বয়েল আলু খেতে পারে, সুইট পটেটো আছে সেটা খেতে পারে, না ওয়ার্কআউট কখন করছে, হ্যাঁ এবার আমার পক্ষে আমি ওয়ার্কআউট ডিপেন্ড করছে কখন করছে, সকালে না বিকালে। যদি সকালে একদম আর্লি মর্নিং ওয়ার্কআউটে যায় তো তার মোটামুটি একটু বয়েল চানা, একটু সাম ড্রাই ফ্রুটস, আচ্ছা এবার এজ দেখতে হবে সেরকম কিরকম এজের যাচ্ছে, একটু ব্ল্যাক কফি খেতে পারে, মোটামুটি ব্ল্যাক কফি খেয়ে ভালো এনার্জি দেয়। ব্ল্যাক কফিটা এনার্জি দেয়, আচ্ছা এনার্জি দেয় মোটামুটি, নিয়ে ওয়ার্কআউট স্টার্ট করতে পারে। আচ্ছা এই জায়গায় আমি দেখেছি অনেকে, মানে আমি আমার পরিচিত একজনকে দেখেছি যে সকালবেলাও যখন জিমে যায় একটা ডেয়ারি মিল্ক খেতে যায়, এটা কি ঠিক? না ওরকম কোনো ব্যাপার নেই। ডেয়ারি মিল্ক ওর মাইন্ড, ওই যে বললাম মাইন্ড সেট আপ, আচ্ছা মাইন্ডটাও ডেয়ারি মিল্কে ঢুকে যায়, ওটা খাবো আমার এনার্জি দেবে, ওটাই হলো ব্যাপার, আর কিছুই না। ওরকম কোনো ব্যাপার না, ও তো সুগার লোড করে যাচ্ছে বলতে গেলে পুরোপুরি। হ্যাঁ এবার সে রোগা না মোটা সেটাও দেখতে হবে। হ্যাঁ না তার মোটামুটি চেহারা রয়েছে, খেলাধুলো করে, ওরকম ব্যাপার না যে ডেয়ারি মিল্ক খেয়ে। আচ্ছা কফি থেকে যদি এনার্জি পাওয়া যায় তাহলে তো ডেয়ারি মিল্ক থেকেও পাওয়া উচিত। ডেয়ারি মিল্ক থেকেও পাওয়া যায়, বাট কফিতে ডেয়ারি মিল্কে তো অতটা ক্যাফিন কোয়ান্টিটি থাকে না, কফিতে বেশি থাকে, সেই জন্যই বলা। আচ্ছা মিহিরদা, আমার পরিচিত এক ভাই রয়েছে, সে জিম টিম করে আর কি, তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি একটু ওয়েট গেইন করতে চাই কি করব। সে আমাকে পরিষ্কার বললো তুমি পার ডে 5-6টা করে ডিম খেয়ে নাও শুধু। সে এইটা কি মানে শুধু আমি আমার শরীর অনুযায়ী, অনেকে শুনেছি ডিম খেলে গ্যাসের প্রবলেম হয়, ডিম খেলে বিভিন্ন রকম সমস্যা হয়, তো ডিমটা কি মানে কোনো রকম কারোর সঙ্গে পরামর্শ না করেই আমি পার ডে একটা ডিম খেলাম কি 2টো ডিম খেলাম এটা ব্যাপার নেই, 5-6টা ডিম, এটা কি কোনো রকম পরামর্শ না করে খাওয়া যায়? ওই যে তোমাকে আমি আগে বললাম যে তুমি, আমরা যখন কোনো নতুন মেম্বার জিমে আসে তাকে আমি জিজ্ঞেস করি, মানে আমরা জিজ্ঞেস করি তাকে যে আপনার কোনো মেডিকেল ইস্যু আছে, তো সে যদি বলে হ্যাঁ আমার ইস্যু আছে, অনেকে ব্লাড রিপোর্টও দেখিয়ে দেয় আমাদের, এবার আমরা ব্লাড রিপোর্ট দেখে বুঝবো তোমার ধরো হাড় ভেঙে গেছে, আচ্ছা ধরো স্ক্যাপুলা বা অ্যান্টিরিয়রে চোট আছে, তো তুমি আমাকে রিপোর্ট দেখালে আমি বুঝতে পারবো। আমি তো আর তোমার ওই যেটা হয় না এক্স রে রিপোর্ট যেটা হয় ওটা তো দেখে বুঝতে পারবো না, আমি রিপোর্ট দেখে বুঝতে, লেখা দেখে বুঝতে পারবে। তো আমরা আগে কথা বলে নিই তার কোনো মেডিকেল ইস্যু আছে কি না, তো সেই হিসাবে আমরা তাদেরকে ডায়েট দিই। মানে অবশ্যই ও যদি আমাকে বেশি বলে আমার অ্যালার্জি আছে, দাদা এতে এতে অ্যালার্জি আছে, দেখুন আপনি এটা খাবো, তো নিশ্চয়ই আমি ওকে ডিম বলবো না খেতে, তার জায়গায় অন্য কিছু বলবো খেতে। মানে সাবস্টিটিউট কিছু, তুমি জিমে গেছো না 500 করে 1 কিলো করে চিকেন খেতে হবে আর 10টা 12টা করে ডিম, তোমার গোল কি? আমি দাদা নর্মাল ওয়ার্কআউট করব, একটুখানি বডিটাকে ফিটফাট রাখবো, ব্যাস এই আমার গোল। তো তার জন্য ডায়েট আলাদা হয়। আর তুমি জিমে এসে সঙ্গে 10টা করে ডিম 1 কিলো করে চিকেন তুলে আছাড় মারবে বাবা, এই হলো ব্যাপার। বাড়ির লোক খাবে কি? হ্যাঁ সেটাই আমি এইটাতে আসতাম। যদিও এই যে ধরো যারা অনেকে গরিব বাড়ির ছেলে মেয়ে রয়েছে যারা জিম করছে, ছেলেদের কথাই বলছি বিশেষ করে, মেয়েদের তো বডি ফডি বানিয়ে বেশ একটা স্বাস্থ্যবান হতে হবে এমনটা এখনো পর্যন্ত নেই, আছে বিভিন্ন জায়গায় আছে, ছেলেদের কথা বলছি যে ধরো গরিব বাড়ির ছেলে খুব, তাদের রোজ 500 করে চিকেন খাওয়া বা রোজ 6টা করে ডিম খাওয়া সম্ভব হচ্ছে না,
তাদের জন্য সাবস্টিটিউট কি কিছু আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। সাবস্টিটিউট আছে, তাকে আগে বুঝে শুনে সেইভাবেই ডায়েটটা করতে হবে, যেখানে কম দামে পাবো। আচ্ছা, খাবার অনেক আছে। আমরা নর্মালি দেখবে পুকুরের ধারে গেরি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একটা ডাল ফেলে দিলে গেরি ভর্তি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নারকলের ডাল ফেলে দিলে, হ্যাঁ হ্যাঁ, ওটাতে টাকা দিয়ে কিনতে হবে না তোমাকে, যদি ছাড়াতে পারো খেয়ে নাও। গেরিতে প্রচুর পরিমাণে প্রোটিন, একদম ন্যাচারাল প্রোটিন। আচ্ছা, ওটাতে কোনো তুমি মেডিসিন মিক্স করতে পারবে না, একদম ন্যাচারাল। চিকেনে তো এখন আমরা মেডিসিন, আমরা জানি চিকেনে মেডিসিন মারছে, তাও খাচ্ছি। ডিম মেডিসিন, তাও খাচ্ছি। হ্যাঁ, বড় লোক না আমরা। আচ্ছা, এইবারে ওই প্রশ্নটাতে আসি। না, তুমি কি সেটা বলতে যাচ্ছিলে বোধহয়? গ্রামের দিকে ছেলেরা এরকমই ডায়েট করে, খুব বুঝে শুনে ডায়েট করে তারা। হ্যাঁ হ্যাঁ, যেটা দরকার, যতটা দরকার ততটাই। হ্যাঁ, আমি দেখেছি গ্রামের দিকের কি আমার পরিচিত রয়েছে, আত্মীয় স্বজন, মানে আমরা তো ধরে নাও আমাদের এখানে ছেলে পিলে জিম করে এরকম চেহারা বানিয়েছে তোমার মতো। একটা মাছ আছে পাওয়া যায়, বম্বে ডাক, যেটাকে আমরা লোটে মাছ বলি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রোটিন। আচ্ছা, খুব দাম কম, অনেক কম দামে পাওয়া যায়। হ্যাঁ, যারা খেতে পারে ওটাও খেতে পারে, খুব ভালো প্রোটিন। হ্যাঁ, ভালো প্রোটিন সোর্স, কিন্তু ওটা বানানোর রেসিপিটা জানতে হবে। আমাদের মতন তো না যে সেদ্ধ খাবার নুন ছাড়া তেল ছাড়া খেয়ে নিল, নতুন নতুন যখন করবে তখন যা খেয়েছে সব বার করে দেবে। ওটা বানানোর প্রসেস থাকে, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে হালকা করে ইয়ে করলেও হয়, বেশি তেল না, হালকা ফুলকা। মাছে ভালো প্রোটিন সোর্স থাকে, আর স্কিন কোয়ালিটিও ভালো করে। আচ্ছা আচ্ছা, এইবারে যেই প্রশ্নটাতে একটু হাসাহাসি হলো তোমার সঙ্গে, সেই প্রশ্নটাতে যাই। এই যে মহিলাদের জিম করা, মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে আমি এলাকা ভিত্তিক দেখেছি, মানে আমাদের এলাকার যে সমস্ত মেয়েদেরকে আমি জিম করতে দেখেছি, বা এলাকার বাইরেও কিছু কিছু জায়গায়, তারা জাস্ট একটু ফিটনেস রাখার জন্য জিম করে, আর কিছু না। তোমার মতো বডি বানানোর জন্য, বা মাসেল বাড়ি, মানে বাইসেপ বাড়াবো, ট্রাইসেপ বাড়াবো, এই কারণেও কি মহিলারা জিম করে? তোমার পরিচিত রয়েছে? জিমে অনেক রকমের ক্লায়েন্ট আছে। তুমি যখন মহিলাদের ক্ষেত্রেই বললে, আমি মহিলাদের ক্ষেত্রেই বলি। কিছু ক্লায়েন্ট আছে যারা গসিপ করতে যায়, আর কিছু ক্লায়েন্ট আছে রিলস বানাতে যায়, ঠিক আছে। আর কিছু ক্লায়েন্ট আছে সত্যিই তারা ডেডিকেটেড, মানে ওয়ার্কআউট করে একদম চেপে ওয়ার্কআউট, মানে আমরা ভাবি যে মানে এদেরকে দেখে আমাদের ডেডিকেশন বেড়ে যায়। এরকমও ক্লায়েন্ট আছে জিমে, আমাদের সামনেই তো করছে, আমরা দেখছি সত্যিই ডেডিকেশন আছে। এজেড লোকও আছে, নর্মাল লোক আছে, তারা আমাদেরকে বলে দেখো তো ঠিকঠাক গ্রো হচ্ছে কিনা, বলে ট্রাইসেপ দেখো, বাইসেপ দেখো ঠিকঠাক, আমরা বলি হ্যাঁ ভালো হচ্ছে। ওনারা টাইম দেয়, সত্যি জিমের পিছনে টাইম দেয়, ভালোবাসে। আচ্ছা, আর কিছু লোক আছে রিলস বানায়, হ্যাঁ দেখেছি, অনেক গসিপ করে, কোথায় গেল এই। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। এই যে মহিলাদের ক্ষেত্রে যখন আমরা আসলামই, আমরা বহু জায়গায় বলতে শুনি, যে বহু ক্ষেত্রে যে মহিলাদের গায়ের জোর আর পুরুষদের গায়ের জোর, এই দুটোর মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। যে মানে এবার আমি বলছি না একটা 5 বছরের বাচ্চার থেকে তো নিশ্চয়ই একটা 25 বছরের মেয়ের গায়ের জোর বেশি হবে, যে সেম এজেই যদি হয়, তাহলে মহিলাদের গায়ের জোর পুরুষদের তুলনায় একটু কম হয়। এটা কি মানে, এটা যেহেতু বেশিরভাগটা এটা বিশ্বাস করে, তাই জন্য এটা মার্কেটে চলছে, মানে রটনা রয়েছে। এটা কি সত্যি সত্যি? যদি কোনো মেয়ে ধরো জিম করে, মানে আমার বয়সী একটা মেয়ে, আমার 25 বছর বয়স, আমার বয়সী কোনো একটা মেয়ে যদি জিম করে, যদি বডি বানায়, তাহলে কি সে মারামারি করে আমাকে হারাতে পারবে? মারামারি করে হারাবে ডিপেন্ড করছে কি বলতো, ও একটা, তুমি ওয়ার্কআউট করো কিনা সেটাও দেখতে হবে। আমি করি না, ধরো তুমি করো না, ও করে, তো ওর গায়ের জোর একটু হলে বাড়বে, থাকবে, কেন ও একটা ওয়েট ক্যারি করছে। হ্যাঁ, ঠিক আছে, একটা ও দেখো হাতা খুন্তিও নাড়ছে, যার কথা বলছো সে হাতা খুন্তিও নাড়ছে, বা ধরো নাড়ছে না, আচ্ছা নাড়ছে না, জিমই করে, তো ওর জোর বাড়বে কেন? দেখো ও একটা ওয়েট ক্যারি করছে, ওর নিজের যা বডি ওয়েট আছে, হয়তো সেই তুলনায় সেই ওয়েটই তুলছে। ধরো ওর 60 কিলো বডি ওয়েট, তো ও 60 কিলো এসে জিমে গিয়ে তুলছে, সে যে কোনো ওয়ার্কআউট হোক, যে কোনো ওয়ার্কআউটে 60 কিলো তো তুলছে, তো মোটামুটি ওর গায়ে জোর আছে। এবার যদি সে লং টাইম জিম করে, নিশ্চয়ই গায়ে জোর বাড়বে। হ্যাঁ, কিন্তু মাসল ম্যাচুরিটি যেটা বলে, ছেলেদের মাসল ম্যাচুরিটি একটু খুব তাড়াতাড়ি গ্রো করে, একটু বেশি হয়। ছেলেদের টেস্টোস্টেরন লেভেলটা একটু বেশি থাকে, ওই জন্য মাসল ম্যাচুরিটিটা তাড়াতাড়ি গেনিং হয়। আচ্ছা, তুমি কোনোদিন কোনো মেয়েকে ভয় পেয়েছো জিম করাকালীন, বা তোমার সমকক্ষ যারা, আমি তোমার ছোটদের কথা বলছি না, তুমি যাদেরকে শেখাও তাদের কথা বলছি না, তোমার সমকক্ষ যে মহিলারা জিম করে, তাদের কোনো কাউকে তোমার মানে ভয় লেগেছে না, ওই দিদিটার সঙ্গে লাগতে গেলে এক থাপ্পড় মারলে আমি কিন্তু মরে যাবো, এরকম কোনোদিন মনে হয়েছে তোমার? না 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 না, আমি সবার সাথে ফ্র্যাঙ্কলি থাকি। না, আমি সেটা বলছি না, ফ্র্যাঙ্কলি তো থাকবেই, আমি বলছি যে তার গায়ের জোর বেশি মহিলাটার, এর সঙ্গে মারামারি করে আমি পারবো না, এটা কোনোদিন মনে হয়েছে? ফার্স্ট ওটা মাথাতেই আসেনি, সেকেন্ড এরকম কোনোদিন হয়নি। আর যদি হয়ও ধরে নাও, হয় আর কি, সরে যাবো ওখান থেকে। হ্যাঁ, মানে এরকমটা হতে পারে কোনোদিন যে কোনো মহিলার সঙ্গে তুমি মারামারি করে পারবে না, এটা কি সম্ভব?
না ওরকম মারামারি তো করতে যাব না, সম্ভব এটা তো মানে কি বলবো অন্যরকম হয়ে গেল, মারামারি করতে যাবোই কখনো। হ্যাঁ এটা হতে পারে, ওনার সাথে আমি রেষারেষি করতে পারি, ওয়ার্কআউট নিয়ে কিছু, ওয়ার্কআউট নিয়ে কম্পিটিশন করতে পারি। আচ্ছা, বাট ওনার সাথে তো ঝামেলা মারপিট করতে যেতে পারি না, কম্পিটিশন করতে যে হ্যাঁ তো চলো চ্যালেঞ্জ করলাম তোমাকে, এটা করতে পারি আমি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি ওকে হারাতে পারো বা সে হারাতে পারে বা জিততে পারি, হারতে পারি, ঠিক আছে। যদি দেখতে ভালো হয় আলাদা ব্যাপার, হেরে যাবো জোরজবস্তি। খুব মজার মানুষ আমাদের মিহিরদা। তো মিহিরদার সঙ্গে এতক্ষণ আলোচনা চললো, অনেক অনেক ধন্যবাদ মিহিরদা তোমাকে। আশা করি এর পরবর্তী আবার কোনো এপিসোডে আমরা তোমাকে সঙ্গে পাবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, এবং আপনাদের যা মতামত সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। এবং যদি আপনাদের কারোর কোনো বিষয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎকার পর্ব করার ইচ্ছে থাকে বা আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছে থাকে, সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে জানান বা আমাদের মেল করুন। ধন্যবাদ।